নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মিনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। বাগবাসার প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাসকে সোমবার দুপুরে গ্রেপ্তার করল কদমতলা থানার পুলিশ। অভিযুক্ত অন্যান্যদেরও যাবতীয় তথ্য চলে এসেছে পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার পর ধর্মনগরের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, সিনিয়র সেক্টর অফিসার, মাইক্রো অবজারভাররা বিষয়টি খতিয়ে দেখেন এবং রিপোর্ট জমা করেন কদমতলা থানায়। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কদমতলা থানায় মামলা নথিভুক্ত করেছে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর, উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন। একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার 55-22 বাগবাসা অন্তর্গত, সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার, সিভিল সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন কাজল দাস এবং কিছু আননোন মিসক্রিয়েন্টসের বিরুদ্ধে, যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছেন। তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 26/2024 কদমতলা পিএস কেস নাম্বার, এবং আন্ডার সেকশন হচ্ছে 353, 332, 131 রিপ্রেজেন্টেশন অফ পিউপল অ্যাক্ট এবং 34 আমরা কেস রেজিস্টার করেছি। জিবি হাসপাতালে মর্গে দুষ্কৃতিকারীদের কাণ্ড। রাতের আধারে কেটে ফেলল বহু মূল্যবান গাছ। পুলিশ শুরু করেছে তদন্ত। বেসরকারি নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনাটি ঘটল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনা রবিবার রাতে একদল দুষ্কৃতিকারী জিবি হাসপাতালের মর্গে বসে মদের আসর জমায়। এখানে শেষ নয়, তারা বেশ কয়েকটি মূল্যবান গাছের ডালপালা কেটে দেয়, কাঁঠাল কেটে রেখে ফেলে দেয় মাটিতে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতে নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে শুরু করে তদন্ত। জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, সকাল 7টা থেকে রাত 7টা এবং রাত 7টা থেকে সকাল 8টা পর্যন্ত এই দুটি শিফটে বেসরকারি নিরাপত্তা রক্ষী পাহারা দিয়ে থাকেন। রাত 7টার সময় যে নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালনের জন্য এসেছে, সেনাকে খাওয়ার নিয়ে আসেনি। রাতের খাওয়ার আনার জন্য ওই বেসরকারি নিরাপত্তা রক্ষী যায় জিবি বাজারে। রাত 8টা নাগাদ ফিরে এসে দেখতে পায় কেটে ফেলে রাখা হয়েছে বেশ কয়েকটি মূল্যবান গাছের ডালপালা। সঙ্গে সঙ্গে সেই বেসরকারি নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড মাস্টার এবং সিকিউরিটি ইনচার্জ বিষয়টি সম্পর্কে অবগত করেন। মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী ওয়ার্ড মাস্টার এবং সিকিউরিটি ইনচার্জের কাছ থেকে লিখিত চেয়েছেন। এই লিখিত বয়ান পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে পুলিশের কাছে। এই সমস্ত কেসগুলি রাখার জন্য এদের স্টাফের কিছু ডিউটি রোস্টার থাকে, এদেরকে ডাকলে তখন এরা এসে এদেরকে রাখার ব্যবস্থা করে নেয়। তো নর্মালি 4টার পরে এদের আর কোনো লোক সেখানে থাকে না। কিন্তু আমাদের যে সিকিউরিটি সিস্টেম, যেটা বাইরে একটা এজেন্সি, আমাদের একটা প্রাইভেট এজেন্সি আমাদের যে সিকিউরিটি চালায়, ওরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা একজন, আর সন্ধ্যা 7টার থেকে পরের দিন সকাল 7টা আরেকজনে চালায়। ওই সিকিউরিটি সেখানে থাকে। তো কালকে যে ঘটনাটা হলো, তো সিকিউরিটি কি মানে কি শুনেছে, মানে কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করার পরে ওরা বললো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার ডিউটিতে পরে গেছে একজন। এরপরে সন্ধ্যা 7টার সময় যেজন এসছে, সে 7:15 7:30টার দিকে ওই দেখলো যে ওর খাওয়াটা আনা হয়নি। তো সে নিচে জিবি বাজারের দিকে গেছে খাওয়া এনে রাখার জন্য। তারপরে সে এসে দেখে এই ঘটনা, যে অনেকগুলি এখানে ফুল গাছ টাছ আছে, আপনারা দেখেছেন, এই গাছ টাছগুলি এগুলিকে নষ্ট করে দিয়েছে। তারপরে কিছু ওই ফল গাছও আছে এখানে, কাঁঠাল গাছ টাছ, এগুলিকে কিছু নিয়ে গেছে, কিছু কেটে নষ্ট করে রেখে দিয়েছে। তারপরে এরা কিছু অবৈধ কাজও করেছে, কিছু ওই বোতল টোতল এগুলি ভেঙে রেখেছে, এই করেছে, এই সমস্ত গাছ টাছ করে রেখেছে। ও যখন এসছে, ও বললো যে ও 8টার সময় এসছে। 8টার সময় এসে তারপরে এই সমস্ত মেয়েগুলি দেখলো, কিন্তু কোনো লোকজনকে দেখেনি। তারপর আর কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কী করেছো, কী অ্যাকশন নিয়েছো, আমাকে কেন জানানো হয়নি? তো বললো, তো আমি তো স্যার আপনার জানানো হয়নি, আমি আমাদের সিকিউরিটি ইনচার্জকে জানিয়েছি, ওয়ার্ড মাস্টারকেও জানিয়েছি।
বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে কর্তব্যে খামখেয়ালিপনার অভিযোগ উঠছে। এবারে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। স্যান্দন টিভি। দোলনা কেড়ে নিল 8 বছরের এক শিশুর প্রাণ। ঘটনা বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা পুরান বাজার এলাকায়। হায়রে দোলনা, এই দোলনায় যে কাল হবে তা সকলের কাছে ছিল অজানা। দোলনা কেড়ে নিল 8 বছরের এক শিশুর প্রাণ। যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলো করেছে, সেই শিশুটির গলায় দোলনা পেঁচিয়ে ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন। শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর 2টো নাগাদ বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে। বাড়ির গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল। এই দোলনায় দুলতে গিয়ে গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিৎ রুদ্রপালের বাড়ির লোকজনের। বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায়, সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল। মোবাইল দেখার পর বিপত্তি বাঁধে দোলনা চড়তে গিয়ে। সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে। বাচ্চাটা আমার লোক আসছিল। আচ্ছা, আমি তো নেছি আমার থেকে মোবাইল চাইয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাই আমি স্নান করতে, আমি স্নান করে গেছি। এর মা তারা দেখলাম সিকিউরিটি আছে, আমরা সিকিউরিটি গেছি, দেখেছি এই অবস্থা। কি দেখছেন যে মানে দড়ি ঝুলনি থেকে ছাড়িয়েছে। কি ঝুলনি আছে? মানে ঝুলন তো কি আইডিয়া? প্লাস্টিকের ঝুলন, মানে খেলতো লাগছিল ঝুলন ঝুলন। এটা কি গাছে লাগানো আছিল? গাছে লাগানি, হ্যাঁ, মানে গাছের মধ্যেই পেঁচে গেছে। গাছের মধ্যে গেছে। শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। একটা বাচ্চার বাবা সত্যজিৎ রুদ্রপাল নামে 8 বছরের দেড়টার দিকে হাসপাতালে আনছিল। তো আমরা তাকে যখনই আনছেন মৃত ফিরে পাইছি। এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে কি কারণে মারা গেছে জানতে। কি কারণে জানা গেছে ম্যাডাম? জানছেন বাড়ির লোকের কাছ থেকে? বাড়ির লোক বললো কি জানি গাছের মধ্যে গিয়েতে আটকেছেন, তো গলাতে একটা মার্ক আছে। বাচ্চারা বয়স কত? 8 বছর। এই খবর শুনে শুরু হয় বাড়ির লোকজনদের গগনভেদী কান্নার আওয়াজ। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তন টিভি। নির্মাণ করার পরও পুরোপুরিভাবে উদাসীন সাবরুম নগর পঞ্চায়েত ও সাবরুম মহকুমা প্রশাসন। সাবরুম মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত দিকে জাতীয় সড়ক থেকে কমলচৌধ রাস্তাটি জবরদখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। বর্তমানে এই রাস্তাটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি পর্যন্ত এখানে ছুটে আসতে পারবে না। গত 2 দিন আগে মামুনি মেডিকেল হলের মালিক চিত্তরঞ্জন শীল অবৈধভাবে মাটি ফেলছিল রানা সরকারের বাড়ির পুকুরে। রানা সরকার বাধা দেওয়ায় চিত্তরঞ্জন শীল রানা সরকারের হাতে কোপ বসিয়ে দেয়। সোমবার সাবরুম মহকুমা শাসকের কার্যালয়ে ডিসি মনোজ প্রভাকর পালের নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গোটা এলাকা। পরিদর্শন শেষে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুরটি ভরাট করে বসত বাড়ি গড়ে তোলার সত্যতার প্রমাণ পেল প্রতিনিধি দলটি। এবারে মহকুমা প্রশাসন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখান। হলে যে মালিক চিত্তরঞ্জন শীল, সে আমাদের যে পুকুরের অংশে এখানে অবৈধভাবে কি করে জানি পুকুরের অবৈধভাবে মাটি ফেলাইছে, মাটি ফেলতেছিল। তো আমরা বাধা দেওয়ায় তারা আমাদের সাথে জোর জবরদস্তি করে, আমাদের সাথে দ্বন্দ্বে যুক্ত হয়, আমার হাতেও আঘাত করে দা দিয়ে। তো আজকে কি এসডিএম অফিস থেকে আইছে? হ্যাঁ, আজকে এসডিএম অফিস থেকে ডিসি সাহেব ও অন্যান্যরা এখানে পর্যবেক্ষণ করে গেলেন, দেখে গেলেন কীভাবে তারা এই কাজ করছিল অবৈধভাবে। তো ডিসি স্যার তো মানে বলেছে এই যে তারা যে বিল্ডিং বাড়িটা আছে, হ্যাঁ, এটাও নাকি পুকুর। হ্যাঁ, তাদের যে বিল্ডিং বাড়িটা তারা তৈরি করেছে, সেটাও সরকারি পুকুরের উপর দিয়ে অবৈধভাবে নির্মাণ করে, ইলিগালভাবে নির্মাণ করে রেখেছে। যে রাস্তা আছে, রাস্তার উপর দিয়েও তারা তাদের
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকান্দি ব্লকের অন্তর্গত কাঁকড়াছড়া এডিসি ভিলেজের একাংশ হতদরিদ্র পরিবার। বাঁশ ও ছনের ঘরে তাদের বসবাস, জুম চাষ তাদের জীবনযাপনের অবলম্বন। বহুবার ভিলেজের চেয়ারম্যান ও সদস্যদের আবেদন করার পরেও ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর। তারা জানায় ছন এবং বাঁশের ঘরে বসবাস করাটা তাদের জন্য আরামদায়ক। দুর্ভোগ পোহাতে হয় বর্ষাকালে, ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনজাতি কল্যাণ দপ্তর, ব্লক প্রশাসন এবারে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকান্দি আজি ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভিলেজের এই সমস্ত হতদরিদ্র পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এটাই দেখার। তো তোমরা এই ঘর কিতা দিয়া বানাও? নিজের বেডটা দিয়া হ্যাঁ, ছন বেড বাস ওই কই থেকে আনো এই সনগুলি? জঙ্গল থেকে কিনে আনো না কিনতে না কাইটা? হ্যাঁ। কত বছর ধরে এই ঘরে থাকো, এই সনের ঘরে? 2 বছর 3 বছর। মোটামুটি এই এলাকাতে কতজন পরিবার আছে? না আছে 120 পরিবার। সবাই কি সনের ঘরেই থাকে? অর্ধেক টিম অর্ধেক সন এমনি। সোমবার ত্রিপুরা পিপলস পার্টির একটি প্রতিনিধি দল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে একটি স্মারকলিপি প্রদান করে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে বাইরের রাজ্যে যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এর তীব্র বিরোধিতা করেন তারা। কারণ রাজ্যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু পরীক্ষার্থী রয়েছে যাদের পক্ষে বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক দ্বারা বিভিন্ন ওনাদের স্টাফ এবং বিভিন্ন ওনাদের লুক করা হচ্ছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এখানে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হিসাবে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের মানে নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা ওনারা অগণতান্ত্রিকভাবে আমাদের বেকারদেরকে বঞ্চিত করে সেখানে বিভিন্ন অন্যান্য রাজ্যে ওনারা দিয়ে দিয়েছে, মানে পরীক্ষা দেওয়ার জন্য অন্যান্য রাজ্যে স্থানান্তরিত করা হয়েছে। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে এই যে বেকারগুলো রয়েছে, যেমন কর্তৃক থেকে বিভিন্ন যে আমাদের গরিব অংশের যে যারা পরীক্ষার্থী আছেন বা যেমন জনজাতীয় অংশের পরীক্ষার্থী আছেন, ওনারা কীভাবে আপার আসাম, সেখানে যোরহাট, ডিব্রুগড়, গৌহাটি সেখানে সম্ভব নয়, সেটা ওনারা একবারও চিন্তা করেননি। এবং এই যে ওনারা টোটালি প্রাইভেটাইজেশন মানে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে, সেটা আমরা দূর বিরোধিতা করছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারকেও আমরা বলছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। বিভিন্ন আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।